ঢাকাচড়া রাজনৈতিক টক শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমাদের সাথে যুক্ত রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সচিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার ব্যস্ততার সময় থেকে। অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার এই কারণে রাজনীতি ঢাকার চ্যাটে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার। তো আমরা প্রশ্নে যেতে পারি, কি বলেন? জি জি জি। প্রথম প্রশ্ন যেটি হলো যে আপনি মূলত রাজনীতিকে কিভাবে দেখেন? আপনার কাছে মূলত রাজনীতিটা কি? আসল কথা তো রাজনীতি তো একটা রাষ্ট্রবিজ্ঞানটাই রাজনীতি। আর রাজনীতি আসলে আমরা ব্যক্তি বিশেষ যদি সমাজ সেবা করতে চাই, সেটা আসলে সম্ভব নয়, একার পক্ষে কোনো সম্ভব নয়। অতএব মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে আমরা সমষ্টিগতভাবে একটি সংগঠনকে বা সংগঠনের নেতৃত্বে আমরা জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে আমরা কাজ করব। এটি রাজনীতি। রাজনীতি মানে আপনি যখন সমাজের কল্যাণে কাজ করবেন, মানুষের কল্যাণে কাজ করবেন, রাষ্ট্রের কল্যাণে কাজ করবেন, তখন একটি সংগঠন ছাড়া আপনার এটা ব্যাপক আকারে কাজ করা সম্ভব না। ব্যক্তি বিশেষ সমাজের ক্ষুদ্র অংশে কাজ করতে পারে, আর একটি সংগঠন দিয়ে যদি কাজ করা হয় তখনই একটা সংগঠন, রাজনীতি একটি সংগঠন প্রয়োজন। আর রাজনীতির মাধ্যমেই আপনার সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, ব্যাপক ভাবে আপনি কাজ করার সুযোগ রয়েছে। অতএব রাজনীতির মূল লক্ষ্যই মানবের কল্যাণে, সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে কাজ করেই রাজনীতির মূল লক্ষ্য। আর রাজনীতি যখন একটা রাষ্ট্র পরিচালনা করা হয়, সেখানে একটা সরকারি দল বা একটা বিরোধী দল, সরকারি দল সে জনগণের কল্যাণে বিভিন্ন সংসদে বিভিন্ন প্রস্তাবনা আনবে, বিভিন্ন প্রস্তাবনা পাশ করে। আর বিরোধী দল সেখানে যদি সরকারি দল যদি কোনো ভুল পথে চলে বা সে সঠিক পথে জনগণের কল্যাণে কাজ না করে, বিরোধী দল তাদের ত্রুটিগুলি ধরে সেখানে অবজেকশন দিবে বা এটাকে পরিবর্তন বা পরিবর্ধন করার জন্য সংসদে কথা বলবে। অতএব রাজনীতির মূল লক্ষ্য হলেই সামাজিকভাবে এবং মানবের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করে হলো রাজনীতির মূল লক্ষ্য। আচ্ছা, তাহলে আমি যদি একটা প্রশ্ন করি আপনাকে এর প্রেক্ষিতে, যে আমি যেটুকু বুঝি, যেটুকু জানি, যে আমি সবসময় আমি এটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা একাডেমিক রাজনীতি, একটা হলো মাঠ পর্যায়ের রাজনীতি। আপনার কাছে এই দুটার সংজ্ঞা কি হবে এবং এখান থেকে কোনটা গুরুত্বপূর্ণ? আপনার কাছে কি মনে হয় একাডেমিক রাজনীতি এবং মাঠ পর্যায়ের রাজনীতি থেকে? এখানে একাডেমিক রাজনীতি আর মাঠ রাজনীতি একে অপরের পরিপূরক। আপনি তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো মাঠ পর্যায়ের রাজনীতি। আর আপনি একাডেমিক রাজনীতি, একাডেমিক কোয়ালিফিকেশন যদি না থাকে, তাহলে তো আপনি জনগণের পক্ষে বা জনগণকে নিয়ে বা জনগণের সমস্যা নিয়ে যে কথা বলবেন, তাহলে তো আপনি তৃণমূলে গিয়ে সে কথা বলার আপনার সুযোগ থাকবে। আপনি একাডেমি মানে কোয়ালিফিকেশনটা, সেটা অবশ্যই আপনার কম বেশি থাকতে পারে, নাহলে তো আপনার জনগণকে আপনার আদর্শ উদ্দেশ্য কিভাবে বুঝাবেন, আপনি কি নিয়ে কাজ করতে চান, কোন কমিশন নিয়ে কাজ করতে চান। আর মাঠ পর্যায়ের এর জন্য একাডেমি থেকে মাঠ পর্যায়ের জন্য গুরুত্বপূর্ণ যে আপনি যদি মাঠ পর্যায়ে নাই যান, জনগণের সাথে যদি নাই মিশেন, আপনার ওই একাডেমি কোনো মূল্য থাকবে না। আপনি জনগণের সামনে মিশতে হবে, জনগণের কল্যাণে কাজ করতে হবে, জনগণের সমস্যাগুলি শুনতে হবে, সমাধান করতে হবে, সমাজের সমস্যার সমাধান করতে হবে। অতএব আপনি যদি মাঠ পর্যায়ে রাজনীতি তৃণমূলে চলে না আসেন, তাহলে আপনি যত বড় একাডেমিক কোয়ালিফিকেশন অলয় হন না কেন, তাহলে তো আপনার এই একাডেমিক কোয়ালিফিকেশন কোনো মূল্য রইল না। কারণ আপনার একাডেমিক মূল্য হলে একাডেমিক এই জন্য প্রয়োজন যে আপনি যখন তৃণমূলে যাবেন, বৃহত্তর জনগোষ্ঠীর কথা শুনবেন, সেখানে কেউ শিক্ষিত, স্বশিক্ষিত, কেউ নিরক্ষর, কেউ শিক্ষিত আছে। এই সকল পর্যায়ের জনগণকে বুঝাতে গেলে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন প্রয়োজন। আর পাশাপাশি তৃণমূল তো আপনাকে যেতে হবে। আপনি তৃণমূলে যদি না যান, সমস্যা যদি না বুঝতে পারেন, সমস্যা যদি তুলে ধরতে না পারেন, সমাধানের জন্য পর্যালোচনা না করেন, তাহলে তো আপনার একাডেমির কোনো মূল্য রইল না। একাডেমির থেকে মাঠ পর্যায়ের রাজনীতিটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ মাঠ পর্যায়ের রাজনীতি আসলে আপনি জনগণের সাথে মিশবেন, বসবেন, কথা বলবেন,
একে অপরের সুখ দুঃখ জানবেন, সমাজের সমস্যা কোনটা, ছোট সমস্যা কোনটা, বড় সমস্যা কোনটা, মাঝারি সমস্যা, সেগুলি না জানলে আপনি যদি পুঁথিবিদ্যায় বিদ্যা হন তাহলে তো আপনি কোনো কাজ করতে পারবেন না। একাডেমিক কোয়ালিফিকেশন বা একাডেমি রাজনীতি অবশ্যই দরকার আছে, কিন্তু তৃণমূল তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ। আপনি একাডেমি রাজনীতি ঘরে বসে থাকলেন বা অফিসে বসে থাকলেন তাহলে তো হবে না, আপনি মাঠ পর্যায়ে আসতে হবে, তৃণমূলের কথা শুনতে হবে, বৃহত্তর জনগোষ্ঠীর কথা শুনতে হবে এবং বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে আপনাকে কাজ করতে হবে। তার জন্য আপনার মাঠ পর্যায়ে রাজনীতিটা সবচেয়ে বেশি, আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে মাঠ পর্যায়ে রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর কোনো বিকল্প নেই। আচ্ছা, আপনি যেটা বললেন যে মাঠ পর্যায়ে রাজনীতি আপনার কাছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি যদি সাপোজ আমি একজন তরুণ, আমি যদি রাজনীতি যদি করতে যাই, আমি যদি মাঠ পর্যায়ে রাজনীতি করতে যাই, আমাকে ওই পরিমাণ সময় দিতে হবে। তা আমি অনেকেই দেখছি যে রাজনীতি তারা না পেশা মানে তারা পেশা হিসেবে নিয়ে নিয়েছে। শুনেন, বর্তমান সমাজ ব্যবস্থায় অনেকে মনে করে রাজনীতি একটা পেশা, আসলে রাজনীতি পেশা না, রাজনীতি একটা নেশা। আপনি জনগণের কল্যাণে, সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে কাজ করতে চান, সেটা আপনি একটা সংগঠনের মাধ্যমে করতে চান। অতএব এই সংগঠনকে যে আপনাকে সারাদিনই সময় দিতে হবে এমন কোনো কথা না। আপনি আপনি ওই সংগঠনের মূল নেতা কি, তার আদর্শ কি, উদ্দেশ্য কি, সে কি উদ্দেশ্য নিয়ে এগিয়ে যেতে চায়, সে কোন উদ্দেশ্যে সমাজকে কিছু দিতে চায়, রাষ্ট্রকে কিছু দিতে চায়, জনগণকে কিছু দিতে চায়। যেমন আমাদের দেশের সমাজ ব্যবস্থায় দেখা যায় বেকার লোকজনের বেশি রাজনীতির সাথে সম্পৃক্ত, তাই তারা যখন দেখা যায় কোন যে একটি সংগঠন বা রাজনৈতিক দল ক্ষমতা আসলো, তখন তারা ওই রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তারা বিভিন্ন সুবিধা নিতে চায়। আসলে রাজনীতি একটা পেশা না, রাজনীতি একটা নেশা। রাজনীতি মাধ্যমে আপনি জনগণের, সমাজের, রাষ্ট্রের কল্যাণে কাজ করতে চান এবং রাষ্ট্রকে কিছু দিতে চান, সমাজকে কিছু দিতে চান, জনগণকে কিছু দিতে চান। যেখানে আপনি সমষ্টিগতভাবে একত্রিত হয়ে আপনি একটি সংগঠনের মাধ্যমে এগিয়ে যেতে চান এবং আপনার দল, যখন আপনি বিরোধী দলে থাকবেন তখন আপনি জনগণের উদ্দেশ্যে বলবেন আপনার দল ক্ষমতা গেলে কিভাবে আপনি সমাজকে পরিবর্তন করতে চান, রাষ্ট্রকে পরিবর্তন চান, রাষ্ট্রের উন্নয়নে কাজ করতে চান, বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক রাখতে চান। অতএব আসলে রাজনীতি কখনো পেশা হতে পারে না। রাজনীতি একটি আপনার সমাজ উন্নয়ন, রাষ্ট্র উন্নয়ন, জনগণের কল্যাণে কাজ করা হলো রাজনৈতিক মূল লক্ষ্য। অতএব কোন আদর্শ উদ্দেশ্যের মাধ্যমে আপনি আপনার সংগঠনকে বা আপনার রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবেন সেটি হলো মূল কথা। আমি ব্যক্তিগতভাবে রাজনীতিকে পেশা হিসাবে কথাটি সম্পূর্ণ অমূলক। যারা এটাকে ভাবে আমি মনে করবো তারা রাজনীতিকে কলুষিত করতে চায়। রাজনীতি একটি মানুষ সেবা করার জন্য একটি সংগঠন এবং একটি সংগঠনকে একজন যে নেতৃত্ব দেয় তারা নেতৃত্বের প্রতি বিশ্বাস রেখে আদর্শ উদ্দেশ্যের মাধ্যমে সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় এগিয়ে গিয়ে জনগণের কল্যাণে কাজ করা, সেটা আপনি অল্প সময় ব্যয় করেও কাজ করতে পারেন, বেশি সময় ব্যয় করেও কাজ করতে পারবেন। তো আপনাকে যে বৃহত্তর অংশ সময় নিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা নয়, কিন্তু আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা এমন একটি অবস্থা হয়ে গেছে যে রাজনীতিকে অনেকে পেশা হিসাবে বেছে নিতে চান, এটা আসলে সঠিক না। আচ্ছা, ঠিক আছে, আপনি খুব ভালো বলেছেন। আচ্ছা, আমার এই প্রশ্নের সাথে একটা প্রশ্ন আছে। সাপোজ আপনি আপনাদের দলে যদি কোনো নতুন সদস্যপদ দেওয়া হয়, মানে আপনার যে কোনো পদই বলা যায়, সেক্ষেত্রে আপনারা উক্ত লোকের কি কি ধরনের বিষয় আপনারা দেখেন মূলত? সাপোজ আমি আপনার দলে একজন নতুন সদস্য হবো, সেক্ষেত্রে আপনারা কি কি দেখেন? আমার বৈশিষ্ট্যগুলো আপনি কি কি দেখতে চান আপনারা? আপনি অবশ্যই, আমাদের একটা ম্যানিফেস্টো আছে, আমাদের গঠনতন্ত্র আছে, সে ম্যানিফেস্টে যে আমাদের আদর্শ উদ্দেশ্য যদি আপনার পছন্দ হয় আপনি আমাদের সাথে সম্মতি জ্ঞাপন করবেন যে আমি আপনার দল করতে চাই, তখন আমরা দেখব লোকটা যে আসছে সে কোন ধরনের, সে কি স্টুডেন্ট, স্টুডেন্ট হলে তাকে আমরা ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত করব, যদি যুবক হয় তাকে যুব রাজনীতিতে সম্পৃক্ত করব, যদি সে শ্রমিক হয় শ্রমিকের সাথে সম্পৃক্ত করবো, যদি সে মহিলা হয় মহিলা দলের সাথে, যদি সে আলমোলা মাসায় হয় তাকে ওলামা দলের সাথে সম্পৃক্ত করব। সবচেয়ে বড় কথা হলো আমরা ও লোকের কোয়ালিটিটা দেখি, যে যদি সে লেখাপড়া রানিং অবস্থায় তাকে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য হবে, এবং সে যখন আমার রাজনীতির দলের আদর্শ সাথে সম্মতি জ্ঞাপন করব, আমি আসলেই দেখব সে কি আসলেই আমার আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আসে আর আমার দলের আদর্শ উদ্দেশ্যে বিশ্বাসী, নাকি সে এই রাজনৈতিক দল
ব্যানার ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করার জন্য, সুবিধা হাসিল করার জন্য। অবশ্যই তার আমরা মানে কোয়ালিটি, কোয়ান্টিটি এবং সে কি ধরনের ব্যক্তি অবশ্যই তাকে যাচাই বাছাই করেই আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য আমরা তাদের সম্মতি দিলে আমরা তাকে সে সম্মতি তার সম্মতির প্রতি সমর্থন জানিয়ে আমরা তাদেরকে আমাদের রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত করি। সর্ব আপনি যদি আপনার ভিতরে যদি কোয়ালিটি না থাকে, আপনার কোয়ান্টিটি না থাকে, আপনি জানতেন মানুষকে রাস্তার একজন ভিক্ষুক বা একজন রিস্কাওয়ালা, একজন দিনমজুর নিয়ে আসলেই তো আপনার দলের ম্যানিফেস্টো আদর্শ উদ্দেশ্য আপনি বুঝাতে পারবেন। অতএব যে পর্যায়ের ছাত্র হলে ছাত্রকে ছাত্র রাজনীতি সম্পৃক্ত হওয়ার জন্য তাকে ওভাবেই তৈরি করতে হবে, যে শ্রমিক তাকে ওভাবেই তৈরি করতে হবে, যে যুবক তাকে যে মহিলা তাকে ওভাবেই তৈরি করতে হবে। সবচেয়ে বড় কথা, যিনি রাজনীতি করবেন বা রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন, আগে তার কোয়ালিটি কোয়ান্টিটি বা আসলে কি সে আমার দলের সাথে সম্পৃক্ত হয়, আমি যার আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এই সংগঠনের সাথে জড়িত হয়েছি, সে কি আসলে আমার আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করে, সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করতে এসেছে, না সে নিজের সুবিধা আদায় করার জন্য সংগঠনের সাথে জড়িত হয়েছে। এটি একটা রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হওয়া উচিত এবং আমার দল সেদিকে লক্ষ্য রেখেই আমাদের এই রাজনৈতিক দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেমন আমাদের আদর্শ উদ্দেশ্য, আমাদের আদর্শ প্রেরণা, স্বাধীনতা ঘোষক, বৈদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের প্রতিষ্ঠাতা, বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান, ওনার আদর্শ উনি ছিলেন একজন সৎ ব্যক্তি, একজন দেশপ্রেমী। তা আমি রাজনীতি দেখবো যে ওই লোকটা আসলে শহীদ জিয়ার যে সততা বা দেশপ্রেমকে বিশ্বাস করে কি রাজনীতি করতে এসেছে, আর শহীদ জিয়ার নামটাকে ব্যবহার করে সে তার ব্যক্তি স্বার্থ হাসিল করতে এসেছে। অতএব আমি মনে করি রাজনীতিতে যার যার কোয়ালিটি কোয়ান্টিটি উভয় থাকা উচিত, আর যার যার কোয়ালিটি কোয়ান্টিটি যদি না থাকে, সে ওই পর্যায়ে থেকে কর্মী হিসাবে কাজ করবে। আর আপনাকে নেতৃত্ব দেওয়ার জন্য, নেতৃত্বে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দলের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কোয়ালিটি কোয়ান্টিটি এবং সাথে সাথে আপনার পরিশ্রম অবশ্যই থাকতে হবে। মাঠ পর্যায়ের নেতা কর্মীদের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে, মাঠ পর্যায়ের জনের সাথে আপনার সম্পর্ক, তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। অতএব আমি মনে করি যে কোয়ালিটি কোয়ান্টিটি দেখেই আমরা আমাদের মূল দলের, যুব দলের, যুব সংগঠনের, ছাত্র সংগঠনের, শ্রমিক সংগঠনের, মহিলা সংগঠনের, আলেমুলামা মাশায়েখের, মৎস্যজীবী, কৃষক, সবাইকে যার যার সংগঠনে আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করি এবং করছি এবং অবশ্যই করব। আচ্ছা, আচ্ছা, আপনি যে বললেন যে আপনার দলের মূলত তার যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি যে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে, আমি ধরলাম যে একটা লোক, তার ভিতরে আপনার কোয়ালিটি আছে এবং সে নর্মালি হোক, সে আপনার কৃষক দল, যুব দল, ছাত্র দল, সে যুক্ত হলো, তার যে আপনার নৈতিকতা, তার যে আপনার চারিত্রিক গুণাবলী, এটা কি এখানে গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনার নৈতিকতা, নীতিকতা যদি না থাকে, আপনার চারিত্রিক যদি গুণাবলী না থাকে, আমি তো একজন চোরকে বা একজন ডাকাতকে বা একজন দুর্নীতিবাজকে তো আইনে আমার দলের সাথে সম্পৃক্ত করে তাকে তার হাতে নেতৃত্ব তুলে দিতে পারে না। একজন চোর, সে তার আদর্শে চুরি করা, একজন ডাকাত তার আদর্শে ডাকাতি করা, দুর্নীতিবাজের আদর্শে দুর্নীতি করা। অতএব আমি যদি নীতি নৈতিকতা না দেখি, তার ভিতরে সততা না দেখি, এই কোয়ালিটি গুলি না দেখি, তাহলে কিভাবে আমি তাকে রাজনীতি সম্পৃক্ত করি? এবং আমি সর্বপ্রথম আমি এর সাথে আরেকটু অ্যাড করে দিই আপনাকে। সাপোজ নর্মালি যে এখানে অর্থনীতির দিকটা আমি নিয়ে আসি, যে সে অর্থনৈতিক ভাবে অনেক শক্তিশালী, সেক্ষেত্রে আপনারা কি কি দেখেন, মানে এই সবকিছু দেখেন? অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে যে সে রাজনীতি করতে পারবে বা পারবে না এমন কোনো কথা না। আমরা বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সংগঠনেই অর্থের কথাটা রাজনীতির সাথে সম্পৃক্ত। সে আসবে, কাজ করবে, সে যদি তার পক্ষে সম্ভব হয়, সে যদি অর্থশালী হয়, সে সমাজের জন্য, জনগণের কল্যাণের জন্য কাজ করবে। কিন্তু আমি দেখেন, আমি প্র্যাকটিক্যালি ৪৫ বছর আমি ছাত্র জীবন থেকে 84 থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি শ্রমিক রাজনীতির সাথে ছিলাম, এখন মূল দলের রাজনীতি ছিলাম। আমি দেখিনি কোনো অর্থশালী ব্যক্তি রাজনীতির সাথে বেশিরভাগ সম্পৃক্ত থাকতে, রাজনীতি সংগঠনের জন্য পরিশ্রম করতে। আমাদের দেশে যে একটা টেন্ডেন্সি, যখন নির্বাচন আসে তখন ওই অর্থশালীরা ওই দলে থেকে নমিশন নেওয়ার চেষ্টা করে বা নিতে চায়, কিন্তু অর্থশালীরা রাজনীতিতে
বেশি দূর এগিয়ে গিয়েছে বা এগিয়ে যাবে, এটা আমার মনে হয় তারা অতটা এগিয়ে পারে না। তারা বিরোধী দলের রাজনীতি ওরকম ভাবে করতে পারে না। বেশিরভাগ অর্থশালীর এই রাজনীতি সরকারি দলের সাথে সম্পৃক্ত হতে চায়। তো প্রতিটা রাজনৈতিক দলও চায়, পাশাপাশি আমার রাজনৈতিক দলও অর্থনৈতিক চিন্তা ভাবনা করে কোন সদস্যকে বা কোনো কর্মীকে, কোনো নেতাকে দল অন্তর্ভুক্ত করে। আপনার অর্থ আছে কি আছে না, সবচেয়ে বড় আমাদের কাছে মূল্য হলো আপনার নীতি নৈতিকতা এবং চরিত্র। আপনার যদি নীতি নৈতিকতা চরিত্র না থাকে, তাহলে আপনাকে দল, সমাজ, রাষ্ট্র আপনাদের কি পেতে পারে। অতএব যেহেতু শহীদ নীতি ছিল সততার, উনি সৎ মানুষ ছিলেন, উনি দেশপ্রেমিক ছিলেন। 1971-এর স্বাধীনতা যুদ্ধে উনি 1971 মাস কালো রাত্রিতে পশ্চিমা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে উনি স্বাধীনতা ডাক দিয়েছেন। দীর্ঘ 9 মাস নেতৃত্ব দিয়ে নিজ হস্তে যুদ্ধ করেছেন। আবার যখন দেশ স্বাধীন হয়েছে, উনি কোনো লোভ লালসা করেন নাই, উনি আবার বেরেকে ফিরে গেছেন। উনি তৎকালীন একটা অখ্যাত মেজর ছিলেন। তার চেয়ে বড় বড় পুলিশ অনেক সেনাবাহিনী উপরে ছিল, অনেক রাজনৈতিক নেতৃত্ব পূর্ব পাকিস্তান নেতৃত্ব, তারা কেউই স্বাধীনতা ডাক দেন নাই। কারণ জিয়াউর রহমান এমন একজন বীর মানুষ ছিলেন, বীর উত্তম মানুষ ছিলেন। সে তখন পশ্চিমা পাকিস্তানি এই আন্ডারে, সেনাবাহিনীর আন্ডারে চাকরি করো, সে চিন্তা করছে যে যদি পাকিস্তান সেদিন বা পূর্ব পাকিস্তান বাংলা স্বাধীন না হতো, তাহলে সে রাষ্ট্রদ্রোহী মামলা খেত, তার মৃত্যুদণ্ড হতো। সেনাবাহিনী পশ্চিম পাকিস্তান আন্ডারে তার ওয়াইফ, বর্তমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান, আবার রহমান, তারা ক্যান্টনমেন্টে বাসভবনে থাকার সত্ত্বেও সে জীবন বাজি রেখে যে যুদ্ধ করেছে, দেশকে ভালোবাসে। এই যে তার দেশ প্রেম, এটা কয়জনের ভিতর আছে যে জানে যে যুদ্ধে হারলে তার মৃত্যুদণ্ড, আবার তার পরিবার সবাই পশ্চিম পাকিস্তান সেনাবাহিনীর আন্ডারে ছিল। এমনও হতে পারতো যে স্বাধীনতা যুদ্ধ দেওয়ার পর তার স্ত্রী সন্তানদেরকে মেরে ফেলতে পারতো। অতএব এই যে দেশপ্রেম, এই যে সততা, এই আমার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়বাদী দলের, এটি প্রতি রাজনৈতিক দলের নেতা কর্মীর আদর্শ এবং উদ্দেশ্য হওয়া উচিত। আর শহীদ জিয়া রহমানের সততা, দেশপ্রেমের মাধ্যমে 19 দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের তৎকালীন 7 কোটি বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছেন। উনি স্বাধীনতা যুদ্ধ শেষে বেড়াকে ফিরে গেছেন। 1975-এর শেখ মুজিব হত্যার পর 1975-এর 7 নম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে এই দেশের সিপাহী জনতা এক হয়ে তাকে ক্যান্টনমেন্টে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, সেখান থেকে তাকে মুক্ত করে এই দেশের শাসনভার তার হাতে তুলে দিয়েছেন। অল্প 3.5 বছরে এই দেশ শাসন পরিচালনায় উনি বাংলাদেশের মানুষের হৃদয়ে তার স্থান করে যে বিশ্বে মুসলমানদের এবং বিশ্বের বহির্বিশ্বে মানুষের কাছে তার জনপ্রিয়তা অর্জন করেছে। অতএব তার সততা আদর্শ আছে বলেই শহীদ জিয়া রহমান একজন এত ছোট মেজর থেকে, যেখানে স্বাধীনতার পূর্বে এবং পরে বাংলাদেশে বহু বড় বড় রাজনীতিবিদ ছিল যারা ব্যর্থতার পরিচয় দিয়েছে, কিন্তু জিয়াউর রহমান একজন শৃঙ্খলাবদ্ধ সেনাবাহিনীতে অক্ষত একজন ছোট মেজর থাকা অবস্থায় উনি তার দূরদর্শিতার কারণে রাজনীতি উনি সফলতা দেখেছেন। অতএব রাজনীতি সবাই করতে পারে, কিন্তু সবাই সফল হতে পারে না। সঠিক নেতৃত্ব দিতে নেতৃত্ব বই প্রকাশও ঘটাতে পারে। অতএব আমি মনে করি যে নীতি নৈতিকতা একটা রাজনৈতিক নেতা কর্মী এবং যে যে জনগণ থাকবে, যে যেখানে আমরা রাজনীতি করবো সেই জনগণেরও নীতি নৈতিকতা থাকা উচিত। আর নীতি নৈতিকতা না থাকলে তো আপনার বড় রাজনীতি নেতা হন, কর্মী না হন, তাহলে জনগণ তো আপনাকে গ্রহণ করবে। খুব ভালো বলেছেন। আমি এখন একটু আপনার ব্যবস্থাপনা যাই। আমরা জানি যে কোনো একটা প্রতিষ্ঠানের যদি আপনার ব্যবস্থাপনা ঠিক না থাকে, ওটা আপনার লস হয় বা কোনো একটা সমস্যা সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমি যদি বিএমপির ক্ষেত্রে যদি আমি যাই, যে আপনাদের যে ব্যবস্থাপনা, যে একটা নিয়ন্ত্রণ কতটুকু আছে আপনাদের কর্মীদের উপরে? শুনেন, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1978 সালের 1 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা এবং জন্ম লাভ গ্রহণ করে। তখন সাধারণ ঘোষক শহীদ জিয়াউর রহমান যে সঠিকভাবে নেতৃত্ব দিয়েছেন বলেই তার তার মৃত্যুর পরও তার দল 4বার ক্ষমতা এসেছে। এখনো ক্ষমতার দ্বার প্রান্তে। অনেক যদি সুষ্ঠু এবং আবার সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ অধীর আগ্রহ রয়েছে বিএনপিকে আবার ভোট দেওয়ার জন্য। অতএব জিয়াউর রহমান মৃত্যুর পর বেগম খালেদা জিয়া, যিনি সামান্য গৃহবধূ ছিলেন, স্বৈরাচার
এরশাদ সরকার আন্দোলন, যিনি সামান্য গৃহবধূ থেকে রাজপথে এসে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এবং স্বৈরাচারতে কোনো আপোষ করেননি, যার জন্য উনি আপোষের নেতৃত্ব এবং দলের সঠিক নেতৃত্ব দিয়েছেন বলেই দীর্ঘ 9 বছর পরও 90 গণঅভ্যুত্থানে 91 নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ অর্জন করে দেশটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করেছে। এরপরে 2096 থেকে 2002 দলের নেতৃত্বে ভূমিকা ছিল। আবার 2001-06 ক্ষমতা আসলো, দেশে দেশি বিদেশি ষড়যন্ত্র কারণে 111 হলো, 111-এ দেশটি বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান তারুণ্যের অহংকার আমাদের রাজনৈতিক জনতা তারেক রহমানও সেদিন 111-এর ষড়যন্ত্রকারীরা কুশলীরা দেশটি বেগম খালেদা জিয়াকে এবং জনতা তারেক রহমানকে 2 বছরের বেশি কারারুদ্ধ করে রেখেছেন। সেদিন যদি আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া এবং জনতা তারেক রহমান 111 কৌশলীদের সাথে এবং ষড়যন্ত্রকারীদের সাথে আপোষ করতেন, তাহলে পরবর্তীতে বিএনপি অবশ্যই ক্ষমতা আসতে পারত। কিন্তু দেশটিতে বেগম খালেদা জিয়া এবং জনতা তারেক রহমান জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেন নাই, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে বিশ্বাসঘাতকতা নাই, দলের নেতার সাথে বিশ্বাসঘাতকতা না করে আপোষহীন ভাবে রয়েছে, যার জন্য 111-এর ষড়যন্ত্রকারীরা তৎকালীন আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে, যার জন্য 2008 থেকে 2023 পর্যন্ত এই ফ্যাসিস্ট খুনি হাসিনা আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের প্রতি অশ্রদ্ধা দিকে বিনা ভোটে ভোট ডাকাতি করে, দিনে ভোট রাতে গ্রহণ করে তারা ক্ষমতা এসেছে। সেই একটা ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি যদি সুশৃঙ্খল ভাবে ব্যবস্থাপনা ভালো করেন, তাহলে আপনার ব্যবসা লাভ। ঠিক রাজনৈতিক দলে যদি আপনার ব্যবস্থাপনা নেতৃত্ব ভালো না থাকে, গুণাগুণ না থাকে এবং ব্যবস্থাপনা সঠিকভাবে প্রয়োগ না করা হয়, তাহলে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এশিয়া উপমহাদেশে একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হতো না এবং বাংলাদেশের 20 কোটি মানুষের অধিকাংশ জনগণের হৃদয়ের কোঠায় বিএনপি তাদের স্থান করে নিতে পারতো না। কারণ বিএনপি যতবারই ক্ষমতা এসেছে, তাদের ব্যবস্থাপনার জন্য, সঠিক নেতৃত্বের জন্য, জিয়াউর রহমানের সঠিক নেতৃত্বের জন্য, বেগম খালেদা জিয়ার সঠিক নেতৃত্বের জন্য, জনতা তারেক রহমানের সঠিক নেতৃত্বের জন্য বিএনপি বারবার ক্ষমতা এসেছে, বারবার জনগণের কল্যাণে কাজ করছে, বারবার বিরোধী দল অবস্থায় দেখো জনগণের পক্ষে কথা বলছে, কখনো দেশের স্বার্থ বিরোধী কাজ করে, দেশের জনগণের স্বার্থ সে জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থকে বড় করে দেখে নাই, ক্ষমতাকে বড় করে দেখে নাই। অতএব বিএনপি তার যে ব্যবস্থাপনা সঠিক এবং সুপ্রতিষ্ঠিত, অতএব বিএনপি চেষ্টা করছে আরো এই দলকে আরো সুসংগঠিত করতে, সঠিক ব্যবস্থাপনায় ফিরে আনতে, যেখানে যেখানে ত্রুটি রয়েছে সে ত্রুটিগুলিকে তুলে ধরে সংশোধন করে দলকে সুসংগঠিত আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ব্যবস্থাপনাকে আরো শক্তিশালী করার জন্য। হ্যাঁ, আপনি খুবই ঠিক বলেছেন। আমার 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 প্রশ্ন যদি আরেকটু যদি আমি সহজ করে দিই, একটা প্রশ্ন যে সাপোজ যখন কোনো দল বড় হয়, অনেক বড় দল হলে সেখানে অনেক ক্ষেত্রে কি সব জায়গায় আপনার সঠিকভাবে নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে যায় অনেক জায়গায়। সাপোজ আপনার সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আপনার সব ক্ষেত্রে কি আপনার নিয়ন্ত্রণ রয়েছে? প্রত্যেকটা কর্মী কি আপনাদের নিয়ন্ত্রণের ভিতরেই আছে, নাকি তারা মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি হয়ে যায়? সেক্ষেত্রে আপনারা কি করেন? দেখেন, ভাত খেতে গেলে দু একটা ভাত পড়ে, এটা এত বড় একটা বৃহৎ সংগঠন, নেতা কর্মীদেরকে আমাদের জনতা বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান সঠিক ব্যবস্থাপনা এবং সঠিক নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সঠিক ব্যবস্থাপনা। তার মাঝে মধ্যে যেই সকল নেতা কর্মীরা ভুল করে, সেখানে কিন্তু আমাদের নেতা, আমার অভিভাবক জনতা তারেক রহমান, তাদের যারা ভুল পথে চলে, যারা জনগণের দুঃখ কষ্টের লাঘব হয়ে দাঁড়ায়, তাদেরকে নো কম্প্রোমাইজ, তাদেরকে স্যাক্রিফাইস করছে না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন, এমনকি প্রয়োজন বোধে তাদেরকে আইনের হাতে তুলে দিয়েছে। আপনি দেখেন 2024 সালে জুলাই আগস্ট বিপ্লবের 5ই আগস্টের আমরা যারা দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট হাসিনা দ্বারা নির্যাতিত, বিভিন্ন মিথ্যা মামলায় নির্যাতিত হয়েছিলাম, কোর্টের বারিন্দায় 24 ঘন্টা পরে তাকে জেল খেটতে হয়েছে, বাড়িতে ঘুমাতে পাই না। আমরা কিন্তু 5ই আগস্টের পর বেপরোয়া হয়ে উঠিনি, কিন্তু কিছু লোক যারা এতদিন বিএনপির নাম নিতে ভয় পেয়েছে, বিএনপি রাজনীতি সম্পৃক্ত হতে ভয় পেয়েছে, আন্দোলন করতে, এইসব লোকেরা 5ই আগস্টের পর বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা অনেক ভুল পথে চলেছে। কিন্তু তারেক রহমান নো কম্প্রোমাইজ, নো স্যাক্রিফাইস, সাংগঠনিক ভাবে বারবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং বারবার উনি যেহেতু চিকিৎসার জন্য দেশের বাইরে লন্ডনে অবশ্য, সেখান থেকে বারবার ভিডিও বার্তা পাঠাচ্ছেন
যে আপনারা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এমন কোনো কাজ করবে না যে জনগণকে দিচ্ছে না। আওয়ামী লীগ 16 বছর জনগণের দুঃখ কষ্ট লাঘব হয়েছে, জনগণের উপর স্টিম রোলার চালছে, বিভিন্ন রাজনৈতিক দলের উপর স্টিম রোলার চালিয়েছে, বাক স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না বলেই আজকে জনগণ যখন ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, আর জনগণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিচ্ছিন্ন, তখন তাকে পদত্যাগ করে পালাতে হয়েছে। অতএব আমরা একটা রাজনৈতিক দল, আমাদের আচরণ এমন যেন না হয় আওয়ামী লীগের মতো হলে আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। উনি বারবার এই ভিডিও বার্তা দিয়ে উনি বারবার বুঝানোর চেষ্টা করছেন। তারপর নির্দেশ তার কথা যারা নাম মানছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে, এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এখনো বলা হচ্ছে যে দলের কথার বাইরে চলবে, হাইকমান্ডের কথার বাইরে চলবে, জনগণ দুঃখ কষ্ট লাঘব হয়ে দাঁড়াবে, জনগণের জন্য কোন সফলতা বয়ান এমন কাজ করবে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নো কম্প্রোমাইজ, তারেক রহমান বারবার বলতেছে নো কম্প্রোমাইজ নো স্যাক্রিফাইস। অতএব সেখানে যদি কোনো ত্যাগী নেতা বা কোনো মানে নির্যাতিত নেতা যদি ভুল পথে চলে, জনগণের দুঃখ কষ্ট লাঘবের জন্য হয়, দেশের উন্নয়নে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়, তাহলে তাকে দল এবং আমাদের নেতা জনতা তারেক রহমান তাকে কোনো মতেই স্যাক্রিফাইস করছে না, তাকে কোনো মতেই সমর্থন দিচ্ছেন না, বরং তাকে সাংগঠনিক ব্যবস্থা করে তাকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জি, আপনার এই কথায় আমি একমত রয়েছি। জনাব তারেক রহমান তার যে মেসেজে সে খুব সুস্পষ্টভাবে বলেছে যে তার দলের বিরুদ্ধে বা তার যেই সিস্টেমের বিরুদ্ধে কাজ করবে তাকে তার প্রতি অ্যাকশন নিবে। কিন্তু তারপরও আমরা দেখছি যে অনেকেই, মানে প্রতিনিয়ত নিউজ পেপারে দেখা যাচ্ছে যে অনেকেই অনেকভাবে তার ব্যক্তিগত কার্যক্রমের কারণে তার দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, হোক সেটা চাঁদাবাজি, হোক সেটা দুর্নীতি। সেক্ষেত্রে আপনারা এমন কোনো কি অ্যাকশন নিয়েছেন যেটা আপনার যেটা একবারে নতুন অ্যাকশন বা যেটা পূর্বে কখনো নেন নাই, বা এমন কোনো কাজ কি আপনারা করতেছেন? আমি আমার নেতা তারেক রহমান যে নির্দেশ দিবে, যে কথাগুলো সেটা অক্ষর পালন করার চেষ্টা করছে এবং করব। আমাদের কিছু কিছু নেতার বিরুদ্ধে বাংলাদেশে দেখেন এই সংবাদপত্রের স্বাধীনতা 1975 সনের 25শে জানুয়ারি 12 মিনিটের ভিতরে তৎকালীন এই বাকশালী নেতা খুনি শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে হত্যা করে 4টি পত্রিকা রেখে সকল পত্রিকা বন্ধ করেছিল। আজকে জিয়াউর রহমান উনি ক্ষমতায় এসে গণতন্ত্রের চর্চা করেছেন, বহুদলীয় রাজনীতি চালু করেছেন সংবাদপত্র। সেই সংবাদপত্র স্বাধীনতার কারণে আজকে নাঙ্গল জেলা একটা ক্ষুদ্র জেলা হওয়ার পর এখানে প্রায় 50-এর অধিক স্থানীয় পত্রিকা, অনলাইন এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া রয়েছে এবং ছোটখাটো টিভি চ্যানেলও রয়েছে। যে তারা যখন যার বিরুদ্ধে যখন যে নিউজে তুলে ধরে আমরা সেটা যাচাই বাছাই করি, আমরা তাদেরকে যদি প্রমাণিত হয় আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে নিউজ এসেছে, আমরা তাদেরকে সুপারিশ করেছি, তাদের তদন্ত করা হয়েছে, যে তদন্ত করেছে, সেখানে যথাযথ প্রমাণ না হয় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আমরা নিতে পারি না। কিন্তু যথাযথভাবে প্রমাণ হলে হ্যাঁ অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব, আমরা তারেক রহমানের নির্দেশ পালন করবো। সবচেয়ে বড় কথা হলো কি দেখেন, বাংলাদেশের যেমন কিছুক্ষণ আগে আপনি একটা কথা বললেন যে একাডেমি এবং মাঠ পর্যায়ের কর্মী কোনটা আপনি গুরুত্ব মনে করেন। ঠিক সংবাদপত্র, এমন 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 লোক সংবাদপত্রে এসেছে যারা মেট্রিক পাস না, ক্লাস 8 পাস করে। অতএব সংবাদপত্র একটা একাডেমিক কোয়ালিটি দরকার। যে সাংবাদিক আমি শুনলাম অমুক ওটা, কিন্তু আমাকে শোনার সাথে সাথে ওটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ এই কথাটা অমুক লোকে কাজ অমুকে করেছে, এটা হাতে নাতে প্রমাণ আছে। ওই মুখস্থ কারো পক্ষপাত হয়, যেহেতু রাজনৈতিক দলগুলির মধ্যে নেতাদের মধ্যে প্রতিযোগিতা আছে, একে অপরকে ঘায়ল করতে চায়। এখন এতই নাম যে স্থানীয় পত্রিকা, এতই অনলাইন, বলে দিলাম যে কিছু বেনিফিট দিয়ে যে আপনার মুখের বিরুদ্ধে এই কথাটা লিখে দেয়, তারা ওই কথাটা লেখা দেয়। যদি হয়ে থাকে 5%, এটাকে বানায় লেখে 90%। এখন কত হলো আমরা সেটা তদন্ত করতে গিয়ে দেখি অনেক সময় প্রমাণ করতে পাই না বা প্রমাণিত হয় না। আর আপনি যেটা বলছেন যে চাঁদাবাজি দুর্নীতি, এটা যে হয় না, মোটে হয় না, এটাও মিথ্যা কথা। অবশ্যই হয়, কিন্তু আমরা যথাযথ প্রমাণ নিয়ে তাদেরকে শোকজ করি। আমরা তদন্ত কমিটি যদি সাব্যস্ত অবস্থায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেই বা সাংগঠনিক ব্যবস্থা আমরা
কেন্দ্রের কাছে আমরা অনুরোধ করি যে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য। অতএব তারেক রহমান যে বাধা যে বিরু বার্তা দিচ্ছে, এই বিরু বার্তা এবং নির্দেশনা সফলতা আমরা পাচ্ছি অনেকাংশে এটা এখন সীমিত আছে, ছোট আকার হয়েছে। নো জিরো, তারেক রহমানের কথা নো জিরো টলারেন্স, কোন একজনকেও এই ব্যাপারে স্যাক্রিফাইস করা যাবে না। অতএব আমরা তারেক রহমানের, আমাদের রাজনীতি এবং তারেক রহমান যে নির্দেশ দিয়েছিল, দিবে, আমরা সেই নির্দেশ যথাযথ পালন করার জন্য এবং আমাদের আদর্শ প্রেরণা শহীদ জিয়াউর রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা কোনো চাঁদাবাজি, কোনো দুর্নীতি, কোনো লুটপাট, কোনো দখলদারিত্ব, কোনো মাদক ব্যবসা, কোনোটাকে আমরা প্রশ্রয় দেই নাই, দিচ্ছি না এবং দিব না। অতএব আমরা আমাদের জনতা তারেক রহমানের নির্দেশ অক্ষর করে পালনের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আচ্ছা, আপনি আমার একটু এখানে আরেকটা প্রশ্ন আছে, যেটা আমি একটা রিসেন্টলি শুনছি, অনেক জায়গায় আমরা এটা দেখেছি এবং শুনেছি যে গ্রুপিং। আমরা অনেক জায়গায় দেখেছি যে একটা আপনার জেলাতে, একটা আপনার শহরে, একটা এলাকাতে কি একই দলে বিভিন্ন ধরনের গ্রুপ সৃষ্টি হয়, সেক্ষেত্রে অনেক ধরনের আপনার কনফ্লিক্ট সৃষ্টি হয়। আপনারা এগুলোকে কিভাবে আপনাদের আয়ত্ত নিছেন বা এগুলো আপনারা কিভাবে বিবেচনা করেন? শুনেন, একটা পরিবার যখন বড় হয়, বাপ মাও পরিবারটাকে সামলাতে একটু হিমশিম করে। যেহেতু আমাদের দল বিশাল দল, আমি প্রতিযোগিতায় বিশ্বাসী, আমি গ্রুপিং এ বিশ্বাসী না, আমি প্রতিহিংসায় বিশ্বাসী না, আমি কাজে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে চাই। অতএব যারা মনে করে গ্রুপিং করে, চামচামানি করে, ল্যাং মেরে রাজনীতি এগিয়ে যাবে, গ্রুপিং ল্যাং মেরে চামচামানি করে কেউ রাজনীতি এগিয়ে যেতে পারে। প্রতিযোগিতায় বিশ্বাসী থাকতে হয় যে আমি উমতে কাজ বেশি করবো, উনি এই কৌশলে কাজটা করছে, আমি আরো ভালো কৌশলে কাজ করব। আমি প্রতিযোগিতায় বিশ্বাসী এবং আমি প্রতিযোগিতায় কর্মের মাধ্যমে এগিয়ে যেতে চাই। যারাই গ্রুপিং করুক না কেন, আমরা সেই গ্রুপিং কে কখনো প্রশ্রয় দেইনি এবং দিব না। গ্রুপিং আমরা বিশ্বাসী না এবং আমার নেতা তারেক রহমানও গ্রুপিং এ বিশ্বাসী না, সে প্রতিযোগিতায় বিশ্বাসী। কারণ তাদের নেতৃত্বে সবাই প্রতিযোগিতামূলক ভাবে কাজ করবে, কে কত কাজ করতে পারে, সংগঠনের জন্য কত কাজ করতে পারে, জনগণের জন্য কত কাজ করতে পারে, সে প্রতিযোগিতা থাকাটা স্বাভাবিক। কিন্তু যারা গ্রুপিং করে তারা এগিয়ে যেতে পারে না, বরং তাদের নেতৃত্বকে তারা বাধা সৃষ্টি, নেতৃত্বকে এগিয়ে যাওয়ার জন্য তার নেতৃত্বে সে বাধা সৃষ্টি করে, সে সফল হতে পারে না এবং সংগঠনকে সফলতা দেখাতে পারে। খুব ভালো বলেছেন। আমরা এটা আশা করি যে আমরা বর্তমান যেটা দেখেছি যে যারা রাজনীতি করে তাদের একটা দল থাকে, একটা বড় যেটা ভাবসাব থাকে, একটু মানে কি বলে একটা গাড়ি ভর রাজনীতি। বাট আপনার ক্ষেত্রে আমি একটু ভিন্নতা লক্ষ্য করছি যে আপনার যখনই আমি কোথাও যখন দেখি আপনার ওই দল টল মানে লোকজন নিয়ে রাজনীতি আপনি করতে দেখি না। এটা কি আমি কি মনে করতে পারি যে আপনার কি না কোনো কৌশল নাকি আপনার এটা বাস্তবতা? এটা আমার কৌশল না, এটা আমার বাস্তবতা। কারণ আমার জিয়াউর রহমান, আমার আদর্শ প্রেরণার স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমান বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শুনেন, আমি যেহেতু একটা নেতৃত্বে আছি, দলের সবাই আমার লোক, সংগঠনের সবাই আমার লোক, জনগণ আমাদের। অতএব আমি যদি ব্যক্তিগত ভাবে বাহিনী বানায়, দল বানায়, বাহিনী সে বানায়, সেই গ্রুপিং করে, যে মনে করে যে আমাকে লুটপাট করতে হবে, আমাকে চাঁদাবাজি করতে হবে, আমাকে আমার ব্যক্তির স্বার্থ উদ্ধার করতে হবে, অমুককে ঘায়ল করতে হবে। আমি যখন রাজনীতিতে মিছিল মিটিং করেছি, তখনও আমি নেতাকর্মীকে আমন্ত্রণ করেছি রাজপথে আসার জন্য, যারা আসছে আমি তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করছি। এখনো আমি তাদেরকে আহ্বান করি, আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ যারা আসে তাদের নিয়ে কাজ করি। কিন্তু আমি কোনো বাহিনী বা গ্রুপিং বা ওই গাড়ি বহর ওমর, আমি আগো রিক্সা চলেছি, আগে রিক্সা ছিল, এখন অটো রিক্সা চলি। তারপরে মাঝে মধ্যে যখন মনে করেন দূরে কোথাও ঢাকা যেতে হয়, আমি আর প্রয়োজন বোধে ইমার্জেন্সি কাজে যাওয়ার জন্য গাড়ি ভাড়া নিয়ে আসি। কিন্তু আমি মনে করি আমার আদর্শ প্রেরণা স্বাধীনতার ঘোষক শহীদ যেমন সৎ ছিলেন, তার ভিতরে যেমন সততা ছিল, দেশপ্রেমিক ছিল, আমি সেটাই বাস্তবায়ন করতে চাই। যদি আমি মুখে মুখে বললাম আমি শহীদ জিয়ার আদর্শ সৈনিক, অথচ শহীদ জিয়াউর রহমানের চরিত্রের সাথে আমার কোনো মিল নেই, তাহলে তো সেই শহীদ জিয়াউর রহমানের সৈনিক বলে আমার কোনো লাভ নেই। আর আমি বহর নিয়ে, দলবল নিয়ে, মানে নিজের বলয় সৃষ্টি করা, গ্রুপিং সৃষ্টি করা, এটা আমি বিশ্বাস করি না। কারণ আপনি দল বল নিয়ে যখন রাস্তায় হাঁটবেন বা গাড়ি বল নিয়ে হাঁটবেন, তো জনগণ তখন ভয় পায়, আতঙ্কিত হয়।
এতে জনগণ আমার নেতৃত্বের প্রতি অবিশ্বাস চলে আসে, আমার নেতৃত্বকে সে গ্রহণ না করে সে ভয় পায়। অতএব যারা এই যে অনেকে বলে যে লোকজন নিয়ে, ব্যক্তিগত বাহিনী নিয়ে, আমি কেন ব্যক্তিগত বাহিনী পাবো? আমি ব্যক্তিগত বাহিনী তখন ওই নেতা বানায় যে গডফাদার, যে সন্ত্রাসী গডফাদার, যে সন্ত্রাসী, যে চাঁদা জনগণকে জনগণ থেকে বা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করবে বা দুর্নীতি করে বিশাল টাকার মালিক হবে সেটা রক্ষা করার জন্য, বা লুটপাট করবে, টেন্ডারবাজি করবে, তারাই বাহিনী বানায়। আমি বাহিনী রাজনীতিতে বিশ্বাসী না, আমি দলের আদর্শে বিশ্বাসী, আমি নেতৃত্বের প্রতি বিশ্বাসী। এবং আমি যদি জনগণের জন্য কাজ করে থাকি, আমি যদি কর্মী বান্ধব হয়ে থাকি, কর্মী বান্ধবরাই তো আমাকে নেতৃত্বে এগিয়ে যাবে, তারাই তো আমার বিপদ আপদ আসলে পাশে দাঁড়াবে। আমি যখন কোনো কর্মসূচি দিব, সে কর্মসূচি আমাটাকে মাঠে আসবে। অর্থাৎ বাহিনীর প্রয়োজন, যারা বাহিনী লালন পালন করে তাদের কোনো আদর্শ নাই, উদ্দেশ্য নাই, তারা দলকে বেকায়দা পড়ায়, তারা সাংগঠনিক লোক না। অতএব আমি মনে প্রাণে যারা ব্যক্তিগত বাহিনী বানিয়ে রাজনীতি করে, আমি মনে প্রাণে তাদেরকে ঘৃণা করি। এবং তারা জনগণের জন্য সঠিক নেতৃত্ব না, তারা জনগণের জন্য আতঙ্কিত, তারা জনগণের জন্য সুফল বয় না, তারা জনগণের জন্য কুফল বয় নিয়ে আসে। অতএব আমি বাহিনী রাজনীতিতে বিশ্বাসী। আচ্ছা, এই একটা প্রশ্ন, খুবই এর সাথে রিলেটেড প্রশ্নটা, আমি যে প্রশ্নটা যেমন করি যে অনেক নাম আছে, যে নামগুলো আপনার খুবই জনপ্রিয় নাম এবং খুবই জনপ্রিয় নাম, এবং সেই নামের কেন্দ্র করে অনেক ধরনের দুর্নীতিও হয়। সেই ক্ষেত্রে আপনার দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে দল কিভাবে এখানে কাজ করে? আপনি জনপ্রিয় কাকে বলবেন? আমার পিছে যদি মানে আমি কোনো বাহিনী তৈরি করলাম, আমি অন্যায়কে প্রশ্রয় দিলাম, খারাপকে প্রশ্রয় দিলাম, আমি ভালো কাজ না করলেও তাকে সমর্থন দিলাম, তখন সমাজে এখন রাজনীতি বেশিরভাগ বিগত 16 বছর বাংলাদেশের মানুষের চরিত্রটা এতই খারাপ হয়েছে যে অত অল্প সময় কে কত টাকার মালিক হতে পারে, কে প্রচুর সম্পদের মালিক হইতে পারে। এখন আপনার পিছে প্রচুর মানে স্বার্থলোভী, স্বার্থ সংরক্ষণকারী, লুটপাটকারী, চাঁদাবাজি লোকজন আপনার পিছে যখন দল করে আপনার পিছে আসবে, এটা কি জনপ্রিয়তা? জনপ্রিয়তা তাকে বলবে যখন আপনি একলা হেঁটে যাবেন, যে কোনো জায়গায় একা যাবেন, যখন মানুষ আপনাকে দেখে এগিয়ে আসবে, আপনাকে ভালো মন্দ জিজ্ঞেস করবে, আপনি রাত 12টা বাজে গিয়ে যদি আপনি কোনো লোকের বাড়ি দরজা করা নাড়ান, আপনি রাত 12টা হোক 2টা বাজে হোক, আপনাকে দরজা খুলে দিবে। আর যদি আপনি সন্ধ্যাবেলাও যান, অনেকে দরজা করা নাড়ান, ভয়ে ভয়ে দরজা খুলবে না। তো কোনটাকে আপনি জনপ্রিয়তা বলবেন? জনপ্রিয়তা যাচাই বাছাই হয় একটা নির্বাচনের মাধ্যমে, একটা কর্মের মাধ্যমে, একটা সফলতার মাধ্যমে। আমার পিছে আমি কোথাও গেলাম, বিশাল গাড়ির ভর, বিশাল বাহিনী, সেটা কিন্তু জনপ্রিয়তার কোনো অংশ না এবং বিবেচ্য বিষয় না। আমি মনে করি কর্মের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, এবং যারা জনগণের সুখে দুঃখে বিপদে আপদে পাশে দাঁড়ায়, সেটা দিয়ে জনতা যাচা বাছা করা হয়। আর কেউ যদি এরকম ব্যক্তিগত বাহিনী দিয়ে জনপ্রিয়তা দেখাতে চায়, আমরা সেটা বুঝি এটা জনপ্রিয়তা না তার ব্যক্তিগত বাহিনী। ব্যক্তিগত বাহিনী করতে গেলে আপনাকে দেখেন, সে মাদক ব্যবসা করলে তাকে বাধা দেওয়া যায় না, সে অপকর্ম করলে তাকে বাধা দেওয়া যায় না, চাঁদাবাজি করলে তাকে বাধা দেওয়া যায় না। অতএব এই বাহিনী দিয়ে, চাঁদাবাজি বাহিনী দিয়ে, মাদক ব্যবসা বাহিনী দিয়ে, দখলদারিতে বাহিনী দিয়ে কখনো জনপ্রিয়তা যাচাই বাছাই করা যায় না। জনপ্রিয়তা যাচাই বাছাই করতে হলে তাকে জনগণের পাশে থাকতে হবে, জনগণ যেন তাকে ভয় না পায়। এবং যদি তাকে যখন দল থেকে কোনো ইউনিয়ন পরিষদে, সিটি কর্পোরেশনে, পৌরসভায়, উপজেলায়, জেলা পরিষদে বা এমপিতে তাকে মনোনয়ন দেয়, যখন সে জনগণের মন রক্ষা করতে পারে, তাহলে জনগণ তার পক্ষে যখন প্রচুর ভাবে ম্যান্ডেট দিবে, সেটাই জনপ্রিয়তা। কিন্তু ওই লোক পিছিয়ে নিয়ে হাঁটলেই জনপ্রিয়তা না। অতএব আমরা ওই ধরনের যারা ব্যক্তিগত বাহিনীর লোকজন নিয়ে শহরে গাড়ি বহন নিয়ে হাঁটে, আমরা এটাকে জনপ্রিয়তার অংশ মনে করি না, এবং সেটাকে আমরা কোনোভাবে আমরা সেটাকে গ্রহণযোগ্য মনে করি না।
আচ্ছা, আমি জাস্ট এই প্রশ্নটা আমি আরেকটু যদি বড় করে, যে ভয় শব্দটা যে প্রয়োগ করলেন, যে ভয়ে যে রাজনীতিটা, এখানে মূলত এই ভয়ে যখন একটা দলের নাম নিয়ে রাজনীতি করে, সেখানে ওই দল তার বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেয়, নাকি তাকে সহায়ক ভূমিকা পালন করে? না, বাস্তবিক ক্ষেত্রে আপনি কি বলেন? যদি যদি কোনো ব্যক্তিকে জনগণ ভয় পায় বা দলের নেতা কর্মীরা ভয় পায়, আমরা তাদের সহায় হিসাবে কাজ করি না। আমরা তাদের নেতৃত্ব যেন আর এগিয়ে না যায়, তারা নেতৃত্বে যেন সঠিকভাবে এগিয়ে আসে, তার জন্য তাদেরকে সংশোধন হওয়ার জন্য পরামর্শ দেই, নির্দেশ দেই। তারপর যদি না আসে, তা সে ওই যে পর্যন্ত ছিল সে পর্যন্তই থাকবে। কিন্তু দল জনগণ তাকে ভয় পাবে, তার জন্য জনগণ দুঃখ কষ্ট লাঘব হবে, সেটা দল দায় দায়িত্ব বহন করবে না। প্রয়োজন বোধে দোষী সাব্যস্ত প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আমরা এটা আশা করি, আমরা এটা 100% আশা করি একটা বৃহত্তর দলের কাছ থেকে। আচ্ছা, আমরা এখন একটু অফ টপিকে যদি প্রশ্ন করি আপনার কাছ থেকে, যে আপনি ব্যক্তিগতভাবে নারায়ণগঞ্জ নিয়ে আপনার কি ভাবনা, আপনার স্বপ্ন কি, আপনার লক্ষ্য কি? আমার আমার স্বপ্ন, বিগত 16টি বছর গডমাদার ফেসিস খুনি হাসিনা বাংলাদেশের রাজনীতিতে যে কালো মেঘের ছায়া দিয়ে যে গডফাদার সৃষ্টি করেছেন, ওয়ার্ডে, ইউনিয়নে, শহরে, থানায়, উপজেলায়, শহর পর্যায়ে, আমি নারায়ণগঞ্জকে একটি গডফাদার মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত এবং মাদক মুক্ত নারায়ণগঞ্জ উপহার দিতে চাই। নারায়ণগঞ্জকে একটি গ্রিন এবং ক্লিন সিটি হিসাবে দেশবাসীর কাছে, বিশ্বের কাছে পরিচিত করাতে চাই। কেন চাই? যে অতীতে অনেকেই এমপি হয়েছেন, মেয়র হয়েছেন, কিন্তু নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ শহর হওয়ার পরও বাংলাদেশের অগুরুত্বপূর্ণ অনেক জেলা থেকে আজকে নারায়ণগঞ্জ জেলা পিছিয়ে রয়েছে। যেমন নারায়ণগঞ্জে আজকে একটি সরকারি মেডিকেল কলেজ নাই, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নাই, একটি কৃষি বিশ্ববিদ্যালয় নাই, এবং ভালো নারায়ণগঞ্জে দুটো হসপিটাল থাকার পরও এখানে যেমন মানে হার্টের কোনো ডিপার্টমেন্ট নাই, এবং মানুষ যদি আগুনে পুড়ে যায় বার্ন ইউনিট নাই, মানুষ যদি স্ট্রোক করে সাথে সাথে ট্রিটমেন্ট দেওয়া। আমি চাই নারায়ণগঞ্জের জনগণের কল্যাণে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সমাধান করার জন্য, নারায়ণগঞ্জ শহরকে, জেলাকে যানজট মুক্ত করার জন্য, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী এবং বুড়িকা নদীকে পানি দূষণ যে পরিবেশ হয়েছে, যাদের জন্য আজকে শীতলক্ষ্যা শীতলক্ষ্যা নদী ছোট হয়ে আসছে, যাদের জন্য শীতলক্ষ্যা বুড়িগঙ্গা নদী পানি দূষণ হচ্ছে, কি কারণ হচ্ছে সেগুলি খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করো। শীতলক্ষ্যা এবং বুড়িগঙ্গাকে পূর্বের অবস্থায় ফিরে নেওয়া, নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত করা। পাশাপাশি নারায়ণগঞ্জে যে বিশ্বের কাছে আদমজি পাটকলের জন্য বিখ্যাত ছিল, হুঁশিয়ারি ব্যবসার জন্য বিখ্যাত ছিল, এবং যে যে কারণে বিখ্যাত ছিল, সে পূর্বের অবস্থায় ফিরে আনে নারায়ণগঞ্জের আদমজিকে ইপিজেড হওয়ার পরও বাকি আদমজি অংশ, সেই পূর্বের অংশ চালু করা, নারায়ণগঞ্জের পাটের ব্যবসাকে পুনরুদ্ধার করা এবং নারায়ণগঞ্জের হুঁশিয়ারি ব্যবসাকে আধুনিকরণ করা, এবং নারায়ণগঞ্জের সর্বপ্রথম যেন আমাদের মা বোনেরা নির্বিঘ্নে রাস্তাঘাটে, স্কুল কলেজে যেতে পারে, তাদের নিরাপত্তা দেওয়া, এবং সকল ধরনের ব্যবসায়ীরা যেন দলমত নির্বিশেষে চাঁদাবাজ মুক্ত বা সন্ত্রাসীদের ভয় মুক্ত ভাবে তারা ব্যবসা পরিচালনা করতে পারে। তারা যেন কারোর কাছে জিম্মি না হয়, নারায়ণগঞ্জের বাসী যেন কারোর কাছে জিম্মি না হয়। সর্বমোট কথা হলো নারায়ণগঞ্জে যেন আর পুনরায় সন্ত্রাসের শহর হিসাবে এবং গডফাদারের শহর হিসাবে, জেলা হিসাবে পরিচিত না পায়। তার বিরুদ্ধে আমার এই গডফাদার সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজ মাদকের বিরুদ্ধে, সকল অন্যায়ের বিরুদ্ধে আমি কাজ করে নারায়ণগঞ্জে একটি শান্তিময় শহর, একটি গ্রিন অ্যান্ড ক্লিন শহর, নারায়ণগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, পাবলিক মেডিকেল কলেজ সহ আমি জনগণের যে সকল সমস্যাগুলি সমাধান না করলেই নয়, সেই সমস্যাগুলি অগ্রাধিকার দিয়ে আমি নারায়ণগঞ্জবাসী এবং নারায়ণগঞ্জকে সাজাতে চাই এবং নারায়ণগঞ্জবাসীর জন্য, নারায়ণগঞ্জের জন্য কাজ করতে চাই।
হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও এটা চাই, আমাদেরও এটা আশা, এই আশা এবং ভরসা। এবং আমরা শো এর খুবই শেষ পর্যায়ে আমরা এসে বলেছি। আমি জাস্ট আপনাকে একটা জনপ্রিয় একটা প্রশ্ন করব, যে প্রশ্নটা সবার মনে সবার মুখে। প্রশ্নটা এরকম যে আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সংস্কার নাকি নির্বাচন? যদি আপনার কাছে নির্বাচন হয়, কেন? বাস্তবিক ব্যাখ্যাটা দিবেন। দেখেন, আমার কাছে 16 বছর এই দেশের জনগণ ফেসিস্ট খুনি হাসিনা আওয়ামী লীগের আচরণ থেকে জনগণ ভোট ভোট দেওয়া ভুলে গিয়েছে। তারা অধীর আগ্রহে রয়েছে যে কবে একটি সুষ্ঠু আবার সুষ্ঠু নির্বাচনে তারা ভোট দিয়ে একটি দলকে একটি একটি দলকে দেশপ্রেমিক দলকে সংসদে পাঠিয়ে একটি জাতীয় দেশকে ভালোবাসে, জাতীয়তাবাদী ইসলামী মূল্য চেতনা এমন একটি সরকার গঠন করে জনগণের কল্যাণে কাজ করে দেওয়ার জন্য। আপনি দেখেন, সংস্কার তো চলমান প্রক্রিয়া। 1971 থেকে 75-এর পর, 75-এর 7ই নভেম্বর পর যখন স্বাধীনতার পর শহীদ জিয়াউর রহমান সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসলেন, তখন কিন্তু উনি সংস্কার করেছেন। কি সংস্কার করেছেন? উনি সর্বপ্রথম উনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। উনি কি সংস্কার করেছেন? যারা গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছে, সেই এই বাকশাল রাজনীতি বন্ধ করে দিয়ে বহুদলীয় রাজনীতি চালু করেছেন। 4টি সংবাদপত্র রেখে বাকি সব সংবাদপত্র বন্ধ, সে সকল সংবাদপত্র স্বাধীনভাবে চলার ব্যবস্থা করেছে, বাক স্বাধীনতা ফিরে দিয়েছে। আবার আমাদের মা মানুষের নীতি বেগম খালেদা জিয়া, উনি কি সংস্কার করলেন? দেশ ছিল রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি, উনি এসে সেটাকে প্রধানমন্ত্রী এবং সংসদীয় পদ্ধতি শাসন ব্যবস্থা চালু করলেন। অতএব সংস্কার তো চলমান প্রক্রিয়া। সংস্কার হবে, নির্বাচন হবে। সংস্কার আমি মনে করি একটি অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে জনগণ একটি নির্বাচিত সরকারের কাছে সংস্কার আরো বেশি পাবে। বর্তমান সরকার আসছে ভালো কথা, ওনারা সংস্কার করতে চায়, তার জন্য তো আমার নেতা, আমার রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম দিন থেকে তাকে এই পর্যন্ত সর্বাত্মক সহায়তা করে আছে। আর উনি যতদিন উনি আছেন, তাকে সংস্কারের জন্য সহযোগিতা করা হবে, তাকে সমর্থন করা হবে। কিন্তু নির্বাচন তো আপনাকে দিতে হবে, নির্বাচনের রোডম্যাপ আপনাকে ঘোষণা কত তারিখে। অতএব নির্বাচনের তারিখও দিতে হবে, নির্বাচনও চালু রাখতে হবে, সংস্কার প্রক্রিয়া চালু রাখতে হবে। আপনি সংস্কার প্রক্রিয়ার কথা বলে এখন মনে করেন 10 বছর লাগলো সংস্কার, তাহলে কি আপনি কি একটা অনির্বাচিত সরকার 10 বছর ক্ষমতা রাখবেন? 20 বছর? পৃথিবীর শেষ পর্যন্ত সময় উপযোগী সংস্কার করতে হবে, সময় উপযোগী সমস্যা সমাধান করতে। এই মানে সংস্কারের কথা বলে আপনি সময় ক্ষেপণ করে নির্বাচন দিচ্ছি দিবেন করে বলে দিবে না, সেটাও সঠিক না। আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের নেতা তারেক রহমানের কথায় আমরা তাদেরকে সর্বাত্মক সহায়তা করছি। আমরা চাই তাদের সুবয় বুদ্ধির উদ্যোগ হবে, অতি শীঘ্রই সংস্কারের পাশাপাশি তার নির্বাচনের তারিখ এবং নির্বাচনের রোড ম্যাপ দিবে। এবং নির্বাচিত সরকার এসে এই অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া যে সকল সংস্কার উন্নয়ন করতে না পারবে, সেটি তারা যদি রেখেও যায়, নির্বাচিত সরকার এসে সে সংস্কার করবে। অতএব আমার কথা হলো, নির্বাচনকে প্রাধান্য দিতে হবে, সংস্কারকেও করতে হবে। দুটির পরিপূরক। আপনি সংস্কারের কথা বলে নির্বাচনকে সময় ক্ষেপণ করবেন, আর আপনি একটা অনির্বাচিত সরকার দীর্ঘমেয়াদী থাকবেন, সেটা হয় না। অতএব নির্বাচন ও দেহ, সংস্কারও করো, এটি আমার মূল কথা, এবং এটা আমি বাস্তবিকভাবে এটাই বিশ্বাস করি। আপনাকে অনেক 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 ধন্যবাদ যে আপনি আজকে আমাদের সাথে সময় দিয়েছেন এবং আপনার যে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে মূলত এই পর্যন্তই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমার দলের চেয়ারম্যান মা মানুষের নীতি বেগম খালেদা জিয়া, আমার রাজনৈতিক ভারপ্রাপ্ত জনতা তারেক রহমানের পক্ষ থেকে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আপনার ঢাকা চ্যাট যে টাউনের রাজনীতি নিয়ে যে আপনারা টক শো আয়োজন করেছেন, সেখানে আমাকে সুযোগ করে দেওয়া এবং দীর্ঘক্ষণ সময় দেওয়া, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই অনলাইন এই টক শো এর উত্তরোত্তর সফলতা কামনা করি। আমি আপনাদের সহযোগিতা এবং দোয়া চাই। আসসালামু আলাইকুম। আশা সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।